নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের আয়োজনে এবিপি আনন্দে বাংলার শিক্ষা ক্লাসরুমে আরেকবার রাজ্যের সমস্ত পড়ুয়াদের তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন যদি তোমাদের স্কুল চলতো তাহলে তোমরা স্কুলে যে যে চ্যাপ্টারগুলো পড়তে, যে যে বিষয়গুলো পড়তে, সেগুলোই তো এখানে তোমাদের পড়াবেন শিক্ষক শিক্ষিকারা। আর সেই মতো আজ আলোচনার বিষয় ইংরেজি এবং কমার্সের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। দশম শ্রেণীর ইংরেজিতে আজকে আলোচনা হবে মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতা নিয়ে। আর তোমাদের ক্লাস যারা করাবেন, শুরুতেই শিক্ষকদের সঙ্গে তোমাদের তাহলে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার শিক্ষক হিমাদ্রি ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাটানগর রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত ভট্টাচার্য। আমি দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি তোমাদের যারা টেলিভিশন সেটের ওপারে রয়েছে। বিষয় সংক্রান্ত যে কোনো সমস্যা এই আলোচনা চলাকালীন তোমরা রাখতে পারো, প্রশ্ন করতে পারো, ফোন করবে তোমরা 0332460557 এবং 5573 এই নাম্বারে, যে নাম্বার টেলিভিশন স্ক্রিনের নিচের দিকে যাচ্ছে। আমি আলোচনা শুরু করব একটা প্রসঙ্গ উত্থাপন করে। শুরুতেই আমি হিমাদ্রি স্যারের কাছে আসবো। দেখুন, যেভাবে নগরায়নের নামে, সভ্যতার নামে, ডেভেলপমেন্টের নামে লাগাতার বৃক্ষচ্ছেদন বা ডিফরেস্টেশন হয়ে চলেছে, একাধিক সমীক্ষায় স্যার বারবার এটা তুলে ধরা হয়েছে যে এভাবেই যদি চলতে থাকে তাহলে সেই দিন অনেক জায়গায় তো ডুমসডে পর্যন্ত বলা হচ্ছে, তার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। আজকে যারা ক্লাস 10-এ পড়ছে, তারা যখন ধরুন 7-8-এ যখন পড়ে এসেছে, এই সংক্রান্ত রচনা, যেমন ধরুন একটি গাছ একটি প্রাণ বা প্যারাগ্রাফ ম্যান অ্যান্ড ট্রি, তারা তো লিখেছে। তারা যখন এসে আজকের এই কবিতাটা পড়বে, আমার মনে হয় স্যার এই বিষয়টা তারা ভীষণভাবে রিলেট করতে পারবে। একদমই ঠিক কথা। গুড আফটারনুন টু অল মাই স্টুডেন্টস অ্যান্ড মাই ফেলো কলিগস অ্যান্ড টিচার্স। মাই ওন ট্রু ফ্যামিলি, উই আর গোয়িং টু রিড মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ। এক্ষুনি যেটা উনি বলছিলেন সেই সূত্র ধরেই বলি যে আমাদেরও যে বাংলা মানে সংস্কৃত, আমাদের যে সংস্কৃত হেরিটেজ, তাতে আমরা সংস্কৃত হেরিটেজে দেখতে পাবো যে অভিজ্ঞান ও শকুন্তলাম, সেখানেও কিন্তু এই একই পয়েন্ট আছে। কি পয়েন্ট না, যখন শকুন্তলা চলে যাচ্ছে প্রতিগৃহে, দুষ্মন্তের ওখানে যাচ্ছেন, তখন বৃক্ষ এবং অন্যান্য অ্যানিমালসগুলো যেরকম ডিয়ার বা হেয়ার, এরা যারা সবাই বলছে যে তুমি যেও না। তো এই যে একটা ম্যান অ্যান্ড নেচার রিলেশনশিপ, আমরা যদি মানে এলিজাবেথান ইংল্যান্ড থেকে দেখি, তাহলে একই জিনিস দেখতে পাবো যে ম্যান অ্যান্ড নেচার, মানে নেচার জিনিসটার মধ্যে কিন্তু দুটো জিনিস ইনভলভ। একটা হচ্ছে হিউম্যান নেচার আর একটা হচ্ছে ফেনোমেনাল নেচার। তাহলে এই দুটো নেচারের যে অঙ্গাঙ্গী যোগ, এই যোগটার কথা মানুষ এখন ভুলে গেছে। অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ উই গো অন deforesting nature and excavating nature and making her really wretched. এই কবিতাটা পড়তে গেলেই আমরা দেখব যে বারে বারে এই পয়েন্টটা উঠে আসবে যে we have really exploited nature up to a certain extent, rather to the fullest extent, where we can find that nature appears in the poem as this noblistic and rag. That means she is an old lady, she is represented as an old lady. কবিতাটা ধরে যদি এগোই, তাহলে the poet has assumed the persona of a boy, and that means he has adopted the technique of first person narrative, and the boy enters into an oak wood. He comes in touch with an old lady who simply makes him feel that you must react whenever you can find a tree, specifically an oak tree. Now, oak tree is a representation of the entire floral world, so to speak. As a result of which, that you should try your level best to plant two. If you can find one tree is cutting down, you immediately take step to plant at least, and make it a promise that you will plant at least 2 trees. মানে need to protect the nature, এটা কিন্তু কবিতার মধ্যে প্রতি ছত্রে এই ব্যালেন্সটা কিন্তু ভীষণ দরকার, মানে ইকোলজিক্যাল ব্যালেন্স। এটা যদি আমরা না মেনটেন করতে পারি,
তাহলে কিন্তু তাহলে সেই ডুমসডে বেশি অপেক্ষা করতে হবে না। আমি অমিত স্যারের কাছে এখানে একবার আসতে চাইবো। স্যার শকুন্তলার উদাহরণ দিচ্ছিলেন এবং সেখানে বলছিলেন শকুন্তলা যখন চলে যাচ্ছে গাছ কাঁদছে, মানে গাছের যে পার্সনিফিকেশন, এই ফিগার অফ স্পিচের তো এই কবিতায় ব্যবহার আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই স্যার। একদম একদম এখান থেকেই আমি স্যার যেটা হিমাদ্রিবাবু যেটা এক্ষুনি উত্থাপন করলেন, যে আমরা যখন একটা কবিতা লিখছি বা যখন কবি একজন একটা মানে কবিতার টপিককে বাছছেন, তো দেয়ার মাস্ট বি সার্টেন ইস্যুস, যেই ইস্যুটা রিফ্লেকশন হচ্ছে তার ওয়ার্ক অফ আর্ট বা একদম। তার এর মধ্যে দিয়ে। এবার সেখানে কি হচ্ছে, পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা হয়, একটা জোয়ার আসে ফর আরবানাইজেশন। স্যার এলিজাবেথেন এই কথাটা বলে গেলেন। তো আরবানাইজেশন যখনই শুরু হলো, তখনই যেটা হলো যে এই ডিফরেস্টেশন টু এক্সপ্যান্ড আর টু এক্সটেন্ড হিউম্যান সিভিলাইজেশন। আপনি যখন আরবানাইজেশনের কথা বলছেন, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা মনে পড়ে যাচ্ছে টেল অফ টু সিটিজ। একদম মানে সেই জায়গাটা থেকে ইট বিকামস অ্যান ইস্যু। এবং এই মানে টু মেক ইট মোর ক্লিয়ার, এই কবিতাটা উনি লিখেছিলেন অ্যারাউন্ড 1977। তার মানে কম্পাইলেশন অফ বুকস যেটা ছিল সেটা হচ্ছে যে মানে মিট মাই ফ্যামিলি। আচ্ছা, তো টেড হিউজ বেসিক্যালি উনি মানে ওনার লিটারেচার ওয়াজ মেন্ট ফর দ্য চিলড্রেন, কিন্তু খুব সারফেস লেভেলে মিনিংয়ের বাইরে মানে দেয়ার ইজ মাল্টিপল লেয়ার অফ ইন্টারপ্রিটেশন। একদম। সেটা মানে ফর দ্য অ্যাডাল্টস, ফর দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট আর দ্য ক্রাইসিস, যে আমরা কোন ক্রাইসিসের মধ্যে ঢুকছি। আর এখন নাও তো ইটস আ মেজর ইস্যু। একদম, এবং ইট ইজ দ্য হাই টাইম যে ক্রাইসিসটা একদম মেটাতে হবে। এবং এটা আমাদের একটা রেকারিং টপিক। আপনি যেটা বললেন ক্লাস 7-এ ছেলেমেয়েরা, এখন 10-এ যারা ছাত্ররা রয়েছে তারা 7, 8 ম্যান অ্যান্ড ট্রিজ, ডিফরেস্টেশন, ইউজফুলনেস অফ ট্রিজ, এরকম বিভিন্ন টপিক নিয়ে পড়ে এসছে। এবং ফার্দার 11-12-এও ওদের আছে অন কিলিং এ ট্রি একটা কবিতা আছে। আচ্ছা, তো ইট উইল কিপ অন রেকারিং, ওদের মধ্যে এই ইস্যুটা নিয়ে আসবে, মানে রেকারিং রাদার হ্যামারিং। একদম। ডিফরেস্টেশন আমাদের একটা ক্রিটিক্যাল জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এবং কোথাও না কোথাও কবিতার মধ্যে ডিফরেস্টেশনকে সামনে রেখে হাউ ক্রুয়েল ম্যানকাইন্ড ক্যান বি, এটাকেও against nature। একেবারে একটা বারবার চেষ্টা করা প্রকাশ হয়। যে ইকুইভ্যালেন্স ইটস সো এসেনশিয়াল ফর দ্য সেক অফ হিউম্যান এক্সিস্টেন্স। একদম। যদি বাবা তোমাকে বাঁচতে হয়, আগে গাছটিকে বাঁচাও। একদম। এই বার্তাটা বারবার দেওয়ার চেষ্টা হয়েছে। এবার স্যার আমি বেশ কিছু প্রশ্ন আছে এই সংক্রান্ত, আজকের এই কবিতা সংক্রান্ত। না, আচ্ছা, এখানে একটা টার্ম আছে যেটা ওই যে আই কেম টুয়াইস অ্যাওয়েক। এই টুয়াইস অ্যাওয়েক ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেই প্রশ্নটাও রয়েছে, আমি সেই প্রশ্নের মধ্যেও আসবো। আমি প্রথম প্রশ্নটা একবার নিয়ে নিই, তারপরে আমি পরপর করে এক এক করে আপনাদের কাছে প্রশ্নে আসছি, উত্তর নেব। ঋতু মণ্ডল প্রথম প্রশ্ন তার রামপুরহাট গার্লস হাই স্কুল বীরভূম থেকে পাঠিয়েছে। তার প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি? হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি? স্যার, আফরেস্টেশন। যদি এক কথায় বলা হয়, যে যদি 1 নম্বরের প্রশ্ন হয়, তাহলে আফরেস্টেশন ইজ দ্য থিম অফ দ্য অ্যান্ড দ্য ক্লোজ ইকোলজিক্যাল ব্যালেন্স দ্যাট ম্যান শুড মেনটেন ইন অর্ডার টু কিপ হিজ ওন এক্সিস্টেন্স। Therefore, ecological balance is supposed to be the watchword of the poem, and that is the main theme. বেশ, হ্যাঁ স্যার কিছু বলতে চাইছেন? এই যে মানে স্যার যেটা বললেন, আমাদের ক্লাস 10 অবধি এক্সপেক্টেড আনসার একদম এইটাই। স্যার যেটা বললেন একদম, মানে আমরা ক্লাস 10-এ এইগুলো আমরা 2 মার্কসের জন্য পাই, আমরা খাতা বা প্রশ্নর ক্ষেত্রেও এগুলো 2 মার্কসে। আমরা এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবো না, নর্মালি করিও না। আচ্ছা, কিন্তু মানে এই যে স্যার যেটা বললেন, এই মানে অ্যানালিসিস অফ দ্য পোয়েম মধ্যেও যদি এটা যেটা যদি যাই আর কি, যে দ্য পোয়েট সিলেকশন অফ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, দেখুন দ্য মানে আমি ছাত্রদের বলবো, একদম প্রথমে দ্য পোয়েট ইউজেস দ্য ওয়ার্ড ক্রেপ্ট। ক্রেপ্ট ইন অ্যান ওকউড। উনি কিন্তু বলছেন না ওয়াকড ইনটু দ্য, রাইট, উনি বলছেন না ওয়াকড ইনটু দ্য ওয়ার্ড। ক্রেপ্ট মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে যাওয়া, মানে টু ওয়াক স্টিলদিলি, চুপি সারে যাওয়া। তা আমরা চুপি সারে কখন যাই? যখন আমরা কোথাও when we intrude
into a locality where we are not wanted. So it's man's exploration into the natural world. Man কিন্তু trespass করছে into the natural world. And what is the stag? Stag হচ্ছে যে human quest for unattainable. unattainable. সেটা সিম্বলাইজ করছে স্ট্যাগ। এবং ওই যে মানে ছাত্ররা খুব মানে ইয়ে করতে পারবে যে এখানে স্ট্যাগের আমাদের অনেক মিথোলজিক্যাল এলিউশনস আছে আর কি। আমি এখানে একটু উল্লেখ করতে চাইবো, যেখানে এখানে মানেও দিয়ে দেওয়া হয়েছে, স্ট্যাগ মানে মেল ডিয়ার, Male আপনি deer। বলছেন আনঅ্যাটেনেবল, সোনার হরিণ চাই, একদম মায়ামৃগ। একদম মানুষের এই যে নেচার হ্যাজ ইটস ওন অ্যালিওরমেন্টস, প্রকৃতির কিন্তু তার একটা প্রলোভন আছে। এবং আপনি ইফ ইউ গো ব্যাক টু দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, দ্য টেল অফ ম্যানকাইন্ড, মানুষের গল্পটাই হচ্ছে টেম্পটেশন অ্যান্ড ফল। মানে প্রয়োজন যদি লোভের পর্যায়ে চলে যায়, তার পরিণাম যে কত মারাত্মক হতে পারে এই কবিতা থেকে সেটা ঠিক বোঝানোর সেই চেষ্টা জায়গাটা হয়েছে। আমি এবার পরের প্রশ্নে চলে আসি। স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায় জনাই ট্রেনিং হাই স্কুল হুগলি থেকে প্রশ্ন পাঠিয়েছে। তার প্রশ্ন আমি অমিত স্যারের কাছে আসবো, কিছুক্ষণ আগেই সেটা উত্থাপন করছিলেন টুয়াইস অ্যাওয়েক নিয়ে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন টু সে বাই টুয়াইস অ্যাওয়েক? স্যার, এই টুয়াইস অ্যাওয়েক আমি যেমন একটু আগে যেটা বললাম যে এই কবিতাটার সারফেস মিনিংয়ের সঙ্গে সঙ্গে মাল্টিপল লেয়ার্স অফ ইন্টারপ্রিটেশন আছে। এক কথায় টুয়াইস অ্যাওয়েক মানে দ্য বয়, প্রিজিউমেবলি আ বয়, মানে হিয়ার দ্য পোয়েট হিমসেলফ ইজ ডাবলি অ্যাওয়েক। মানে আমরা যখন কোনো কিছুর মধ্যে একটা ট্রান্সে চলে যাই, একটা ঘোরে চলে যাই, আমাদের যখন সম্বিত ফিরে পাই, আচ্ছা, হচ্চকিয়ে যখন তাকাই আর কি, যে আমরা একটা হয়তো তাকিয়ে আছি একটা কিছু, এই আমরা যখন ডাকলাম চমকে উঠলাম আর কি। সো এই জিনিসটাকেই কনভে করছে টুয়াইস অ্যাওয়েক। কিন্তু আর একটা এর প্যারালাল মিনিং আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা এন্টায়ার কবিতাটা পড়ার পর যেটা জানতে পারছি যে ফ্রম দ্য পোয়েম, মানে পোয়েট হিমসেলফ, যে দ্য এন্টায়ার ইভেন্ট, পুরো কবিতাটা কিন্তু ইটস এ ড্রিম। ইটস এ ড্রিম। ইটস এ ড্রিম। এবং কখন ড্রিমটা শুরু হচ্ছে? রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন দ্য বয় এনকাউন্টার্স দ্য ওল্ড লেডি। I met an old woman there. দ্য ওল্ড উমেন, ওইখান থেকে কিন্তু ড্রিমটা শুরু হচ্ছে। তারপরে কি হচ্ছে? দ্য বয় ইজ কাস্ট আন্ডার স্পেল বাই দ্য ওল্ড লেডি বা দ্য ওল্ড উমেন। একটা ঘোরের মধ্যে চলে যায়, ঘোরে চলে যাচ্ছে, ওকে ব্যাগটা দেখাচ্ছে, ব্যাগটা এসে প্রলুব্ধ হয়ে দেখতে যাচ্ছে, অ্যান্ড হি গোজ ইনটু আ স্পেল। সেখান থেকে তাকে ফিরে আসছে সে, সেখান থেকে আবার তাকে জাগিয়ে তোলা হচ্ছে। সো ইটস এ ড্রিম ইন আ ড্রিম। সো আবার দ্বিতীয়বার সে উঠছে, তো টুয়াইস অ্যাওয়েক। সেই কারণে টুয়াইস অ্যাওয়েক। না, এখানে কিন্তু আমার মনে হয় যে একটা মানে মোরাল হ্যাঁ, awakening. মোরাল অ্যাওয়েকেনিং, মোরাল অ্যাওয়েকেনিং একটা, এটা কিন্তু ভীষণভাবে কাজ করছে। একটা প্রথমে যে মানে অ্যাওয়েকেনিং অফ দ্য কনসিয়াসনেস, ও কিন্তু কনসিয়াস হয়ে যাচ্ছে যে মানে দ্যাট হি ইজ গোয়িং টু ডেস্ট্রয় নেচার আউট অফ হিজ অ্যাভারিস অর গ্রিড, দ্যাট হি ইজ গোয়িং টু ডেস্ট্রয় নেচার। সেই জায়গাটা কিন্তু ও পৌঁছে যাচ্ছে, ওই অ্যাওয়ারনেসটা কিন্তু ওর আসছে যে মানে আই শুড নট ডু ইট উইদাউট এনি থট, I should be judicious enough. মানে বিবেককে জাগ্রত করার একটা চেষ্টা একদম, হচ্ছে। moral যেটা স্যার consciousness। শুরুতেই বলছিলেন, এটা সুপারফিশিয়াল মিনিং থাকে, একটা আন্ডারলাইন মিনিং হ্যাঁ, থাকে। এই দুটোই অর্থে এখানে এটা স্যার allegorical, কিন্তু পুরো কবিতাটাই একেবারে allegorical। তুলে ধরেছেন। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাবার আগে পবিত্র সাহা বা দশম শ্রেণীর ছাত্র এই মুহূর্তে ফোন লাইনে, তার প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ পবিত্র, বলো তোমার কি জিজ্ঞাসা? এবিপি আনন্দ এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রশ্নটি বলছি। আমি কানাডা থেকে পবিত্র কুমার সাহা প্রশ্নটি বলছি। হু ওয়াজ দ্য ওল্ড ওমেন? নেচার, পারহ্যাপস নেচার। ওল্ড ওম্যান। ওল্ড ওম্যান, শি স্ট্যান্ডস ফর মাদার নেচার। মাদার নেচার। এবং আরো দেখো ওখানে আছে যে বলতে পারো যে উম্যান ওল্ড কেন, এবং অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, সেটা আরো স্পেসিফিক্যালি পার্সনিফাই করছে দ্য কাইন্ড অফ নেচার উই আর ফেসিং নাও, মাদার নেচার ইন আ ভেরি ডিস্ট্রেসড অ্যান্ড রেচেড স্টেট। মানে এতভাবে তাকে আমরা মিসইউজ করছি যে শি ইজ অল নবলি। নবলি কথাটার মানে হচ্ছে আনস্টেডি, মানে একজন বৃদ্ধা মহিলা। কবি এখানে আপেক্ষিক মানে আক্ষরিক অর্থে যেটা বলতে চাইছে, মানে ভিজুয়ালটা হচ্ছে একজন বৃদ্ধা মহিলা হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু সেই ভিজুয়ালটার ভেতরে একটা অন্য মানে রয়েছে।
আন্ডারলাইং মিনিং রয়েছে। এই কথাগুলো যখন স্যার বলছেন না, আমার গত বছরের অগাস্টে একটা ছবির কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল। মণিপুরের একটা ক্লাস 5-এর ছাত্রী, সে 4 বছর আগে কতগুলো গাছ পুঁতেছিল, তারপর রাস্তা চওড়া করার জন্য মণিপুর সরকার তার কতগুলো গাছ কেটে দেয়, তারপর তার যে কান্না, ইনকনসোলেবলি সে কেঁদেছিল এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়ে গেছিল। মণিপুর সরকার তখন তাকে গ্রিন অ্যাম্বাসেডর নিয়োগ করে। মানে গাছের প্রতি মানুষের ভালোবাসা যে কোন পর্যায়ে যেতে পারে, ওই ছবিটা স্যার বারবার এবং সমস্ত জায়গায় সেটা দেখানো হয়েছিল। ভীষণভাবে আমার মনে হয়েছে এই আলোচনার সময় এই প্রসঙ্গটা উত্থাপন করা রেলিভেন্ট। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন বর্ষা দে পাঠিয়েছে আন্দি এলসিসি হাই স্কুল মুর্শিদাবাদ থেকে। তার প্রশ্ন, হোয়াট ডিড দে ওয়ান্ট টু মিন ওয়েন দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি? হিমাদ্রি স্যার। আচ্ছা, তা এখানেও আবার সেই একই জিনিস, ইনসিস্টেন্স অন ম্যান অ্যান্ড নেচার রিলেশনশিপ। প্রশ্নটা আরেকবার, হোয়াট ডিড দে ওয়ান্ট টু মিন ওয়েন দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি? That means a close coexistence between man and nature that can only ensure man to have his own origin, to enjoy his own origin. If we become aware of our own origin, only then we can imbibe the sense that we are a part of nature. Otherwise, if we go for nature greedily, we will go on exploiting her without having any judicious thought process behind it. মানে আচ্ছা, এইখানে হ্যাঁ। কিন্তু মানে এই যে জায়গাটায় কিন্তু হি গোজ বিয়ন্ড দ্য ইস্যু অফ ডিফরেস্টেশন, যে এখানে কিন্তু নেচার অ্যাজ আ হোল এর আগে পর্যন্ত যে মানে it's মানে আপনি not only- বলছেন ডিফরেস্টেশনের এগেইনস্টে বার্তা শুধু এটুকুর মধ্যে এটা সীমাবদ্ধ নয়, নয়। অনেক ব্যাপক অর্থে কবি বিষয়টা হ্যাঁ, তুলে ধরতে চেয়েছেন। যদিও বলছে ওক ট্রিজ একটা ট্রাইবকে রিপ্রেজেন্ট করছে, তারা এসে বলছে যে তোমরা যদি তুমি এই প্রমিসটা না করো তাহলে কিন্তু মানে আমরা আজকে তোমাকে মেরে ফেলবো। কিন্তু মানে এইখানে ইস্যুটা নট অনলি লিমিটেড টু দ্য ওক ট্রিজ অনলি, আমরা ডিফরেস্টেশন ইস্যুটা নেব না, ইট গোজ বিয়ন্ড দ্যাট, ইটস আ কোয়েশ্চেন অফ দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যানিটি ইটসেলফ। একদম একদম একদম। এবং সেখানেই বোধহয় পরের প্রশ্নটা ভীষণভাবে প্রাসঙ্গিক। সন্দীপ মালিক প্রশ্ন পাঠিয়েছে মাকড়দা বামাসুন্দরী ইনস্টিটিউশন হাওড়া থেকে। তার প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য পোয়েটস রিয়েলাইজেশন কামিং আউট অফ দ্য ওকউড? অমিত স্যার। যখন when the poet comes out of the oakwood, he is a newly transformed man. He wakes up into a newly gained consciousness. যে consciousness-টা কি? He realized that the harm that human beings are causing upon the natural world, the entire environment itself, and a mutual coexistence is ill vital. Else আমরা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনছি। একেবারে। পরের প্রশ্নে যাবার আগে আরও একজন পড়ুয়া আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, অনিত দাস। হ্যাঁ অনিত, বলো তোমার প্রশ্ন। আমার প্রশ্নটা হলো, হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওক ট্রি? হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওক ট্রি? অনিশ দাসের প্রশ্ন। কে উত্তর দেবেন স্যার? ঠিক আছে। The demand of the oak tree was that যে you must promise whenever you are going to see that one oak tree is being felled, you must promise that You will plant the two. double number of oak trees should be planted. Yes. In order to keep the ecological balance. একদম, in order to keep the ecological balance and of course to survive the human existence. আমি আপনার হিমাদ্রি স্যারের কাছে আসবো। পুরো কবিতাটা স্যার একটা জার্নি, কারণ শুরুই হচ্ছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড এবং লাস্টের আগের লাইনটা দেখুন, ওয়েন আই কেম আউট অফ দ্য ওকউড। মানে আমি বলছি শুরু থেকে শেষ পর্যন্ত একটা জার্নিকে দেখানো হচ্ছে এবং এই জার্নির মধ্যে দিয়ে একটা রেভেলেশন, সেটাকে স্যার তুলে ধরা হচ্ছে। একটু যদি স্যার ব্যাখ্যা করেন। আচ্ছা, এই রেভেলেশনটাকে আমরা বলতে পারি ইটস আ কেস অফ ইটস অ্যান ইনস্ট্যান্স অফ স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং অর রিবার্থ অর রেনেসাঁ। Here we can refer to the theory of the Bible also. আচ্ছা, বোর্ডে অলরেডি লেখা হয়ে গেছে। হ্যাঁ, বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। Dust thou art and unto dust shalt thou return. That means dust to dust theory. We have come from the, এটা বুক অফ জেনেসিস থেকে নেওয়া হয়েছে বাইবেলের।
we have come from the file dust and we will return to the file dust after expiry. তাহলে এই যে আমরা আসছি ডাস্ট থেকে যাবো ডাস্টে, তাহলে ও যখন ঢুকছে ওকুডে তখন কিন্তু বাচ্চাটা কি ভাবছে যে মানে উইথ আ স্পিরিট অফ অ্যাডভেঞ্চার ও কিন্তু এন্টার করছে ইন্টু দ্য ওকুড। যখন বেরিয়ে আসছে তখন কিন্তু অ্যালিগোরিক্যালি ওর একটা রিঅ্যাওয়েকেনিং হয়ে গেছে, একটা রিবার্থ হয়ে গেছে, যেখানে ও বুঝতে পারছে he has already undergone a spiritual reawakening and he has come to realize that this should not be done. We should be really aware of what life is. And life বলতে একটা oneness between man and nature. এইটা হচ্ছে মূল বক্তব্য। মানে এই জার্নিটাই কিন্তু বারে বারে দেখানো হচ্ছে, বারে বারে দেখানো হচ্ছে। হ্যাঁ, স্যার, কিছু কবিতার মধ্যে রেফারেন্সটা আছে, মানে পার্টিকুলার ওই যে ফ্রম ওয়্যার ইউ আর বর্ন বাট নেভার নেভার গ্রিউ। যে তোমার ভেতরে সেই কনসিয়াসনেসটা যদি না আসে, ইউ আর বর্ন মানে ফ্রম ওয়্যার, কোথায় তোমার উৎস, কিন্তু ইউর অরিজিন লাইজ ইন দ্য নেচার, বাট ইউ নেভার গ্রিউ, ইউ নেভার ম্যাচিওর্ড ইউর সেলফ, ইউ নেভার আন্ডারস্টুড বা রিয়েলাইজড দ্য আউটকাম অফ ইউর অ্যাক্টিভিটি। এবং স্যার আমি বলছি গোটা এই কবিতাটার পুরো ক্রাক্স বলুন, পুরো সিনপসিস কবি কি বোঝাতে চেয়েছেন একেবারে শেষ লাইনে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। একদম স্যার একদম সেটা। হ্যাঁ, অমিত স্যার যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, যেখানে হচ্ছে যে হি ইমবাইভস নেচার when he comes out of the okud, he imbibes the moral lesson, যেটা স্যার বললেন যে নিউলি অ্যাওয়েকেন্ড কনসিয়াসনেস, তার যে মোরাল লেসনটা সেটা সে অন্তরস্থ করছে। তো হি ইমবাইভস নেচার উইদিন হিমসেলফ, so his heart is the heart of a tree, but in form he is human being. Just that is, that means the- it's only a mental transformation or an intellectual transformation, we can say. মানে গাছের যন্ত্রণাটা কবিতার শেষে সে উপলব্ধি করতে পেরেছে, উপলব্ধি সেটাই করছেন। বোঝানো হয়েছে শেষ মানে লাইনে। এটা মূলত কিন্তু ইন্টেলেকচুয়াল অ্যাকমপ্লিশমেন্ট একটা। আচ্ছা, আরো একজন পড়ুয়া আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, তুহিন দাস। বলো তুহিন, তোমার প্রশ্ন। নমস্কার, আমি শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র তুহিন দাস বলছি। আমার প্রশ্নটা হলো, হাউ ডিড দ্য ড্রিম চেঞ্জ দ্য পোয়েট? হাউ ডিড দ্য ড্রিম পেইন্টস দ্য পোয়েট, তাই তো? চেঞ্জ দ্য পোয়েট। তুমি আরেকবার প্রশ্নটা রিপিট করো তুহিন। হাউ ডিড দ্য ড্রিম চেঞ্জ দ্য পোয়েট? চেঞ্জ দ্য পোয়েট, হাউ ডিড দ্য ড্রিম চেঞ্জ দ্য পোয়েট, যেটা এক্ষুনি আলোচনা স্যার হচ্ছে। তুহিনের জন্য আরেকবার যদি বলে দেন। আরেকবার। হ্যাঁ তুহিন, আমরা এইমাত্র এটাই আলোচনা করলাম যে দ্য ড্রিম দ্যাট দ্য পোয়েট স কমপ্লিটলি ট্রান্সফর্মস হিম। ওনাকে একেবারে ওনার একটা পুনর্জন্ম হলো ওই ড্রিমটা দিয়ে, যে হি রিয়েলাইজেস হাউ হিউম্যান বিইংস আর কজিং হার্ম টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং ইন রিটার্ন হাউ হিউম্যান বিইং আর বিইং অ্যাট স্টেক। আমরা নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে ফেলছি আস্তে আস্তে। তো সেই রিয়েলাইজেশনটাই তার ভেতরে একটা কমপ্লিট ট্রান্সফরমেশন আনছে, এবং এই ট্রান্সফরমেশনটাই হচ্ছে তার চেঞ্জ। এটাইও রিয়েলাইজেশন, এটাইও realization। এই ভারসাম্য রাখাটা ভীষণ ভীষণ দরকার, এই ভীষণ ব্যালেন্সটা। সেটা ইকোলজিক্যাল ব্যালেন্স হতে পারে বা মানুষের দায়িত্ববোধের মধ্যে, কর্তব্যবোধের মধ্যে সেই ব্যালেন্সের অনুভূতিটা ভীষণভাবে থাকাটা দরকার। আচ্ছা, আরো একটা প্রশ্ন রয়েছে, আকাশ ওঝা প্রশ্ন পাঠিয়েছে শ্যামবাজার এভি স্কুল থেকে। তার প্রশ্ন, আমি হিমাদ্রি স্যারের কাছে এর উত্তর নেব। প্রশ্নটা বলি একবার, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস? Then according to the poem, or rather according to the text, we find that the oak trees simply threaten the boy that he would be immediately killed if he would not take the vow or he would not take the promise. He would be immediately killed by the oak trees, by the bark. Now this bark, এখানে যে লাইনটা বলা হয়েছে যে Unless you swear the black oak bark will yes, the wrinkle black over oak you. bark, black oak bark, this refers to perhaps the aridity, অর্থাৎ and barrenness, হ্যাঁ। barrenness, a total sense of barrenness by aridity. এই aridity-টা যদি আসে তাহলে কি হবে? তাহলে তো greenery will be lost forever and we will be at stake, যেটা এক্ষুনি উনি বলছিলেন।
এবং স্যার এই যে যে- কিল করে দেওয়া, এটা বোধহয় কোথাও না কোথাও কবি এটা বোঝাতে চেয়েছেন যে এক্সটিংশন অফ ম্যানকাইন্ড, অবশ্যই, মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, সেটাকে কিল বলে উনি বোঝাতে চেয়েছেন। একটু যদি একদমই। স্যার ডিটেলে বলেন। একদমই স্যার যেটা বলছিলেন যে এই মানে আমাদের অস্তিত্ব সংকট, এই রিয়েলাইজেশনটা মানে এখানে দ্য পোয়েট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান বিইংস অর ম্যানকাইন্ড, আর ওক ট্রি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। মানে দুটো সম্প্রদায়ের মুখোমুখি হচ্ছে এবং আমরা একে অন্যের উপরে কিন্তু নির্ভরশীল। এবং যার জন্য যেখানে হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, উই আর কো-বিড্রেন, আমাদের উৎস মাদার নেচার, সো উই বিলং টু দ্য সেম ফ্যামিলি, আওয়ার হ্যাভিং দ্য সেম কমন মাদার। সেখানে যদি একে আরেকজনের ক্ষতি করি তাহলে আমার ক্ষতিটাও কিন্তু ইকুয়ালি ইন রিটার্ন আসবে। একেবারে মানে পরিবেশের ক্ষতি করা, গাছের ক্ষতি করা, মানে সেটা ইনভেরিয়েবলি আমার দিকে ফিরে আসবে, and that will lead to my own destruction itself. একেবারে আচ্ছা, পুরোটাই বুমেরাং পুরোটাই বুমেরাং হয়ে যাবে। এবং এই রিয়েলাইজেশনটা ও যখন বেরিয়ে আসছে তখন কিন্তু এই রিয়েলাইজেশনটা নিয়েই ও বেরিয়ে আসছে। একেবারে। আচ্ছা, আরো একজন পড়ুয়া আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, রুনা রায় রয়েছে ফোনে। রুনা, বলো তোমার প্রশ্ন। হ্যালো স্যার, বলো, শোনা যাচ্ছে, শুনতে what পাচ্ছেন স্যার? happened when she opened her little bag? আরেকবার বলো, when What happened when she opened her little bag? what happened when she opened her little bag? স্যার কে উত্তর দেবেন? হ্যাঁ ঠিক আছে, বলুন। অমিত স্যার। হ্যাঁ, হ্যাঁ, when the old lady opens a little bag, ওটা হচ্ছে কিন্তু allurement, মানে ওটা হচ্ছে তার টেম্পটেশন, টেম্পটেশন। ডিভাইস অফ টেম্পটেশন, যে তাকে প্রলুব্ধ করা হচ্ছে যে এই যে আসো। আমরা মানুষরা কিন্তু প্রলুব্ধ হয়ে যাচ্ছি, তারপরে কি হচ্ছে, উই আর কাস্ট ইনটু আ স্পেল। তো দ্য ওপেন, তাকে ব্যাগটা যখন ওপেন করা হচ্ছে তাকে অ্যালিওর করা হচ্ছে, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স, তোমার যেটা প্রশ্ন ছিল যে হোয়াট হ্যাপেন্স, দ্য পোয়েট ইজ কাস্ট ইনটু আ স্পেল, তাকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছেন ওই ওল্ড উমেন যেটা আসছে, যিনি আসছেন। স্যার কবিতাটা এমনিতে ছোট কবিতা, কিন্তু যত আলোচনা করছে এবং আলোচনার পরিসরটা যত বড় থেকে আরো বড় হচ্ছে, কত গভীর তার অর্থ আমরা মারাত্মক। ধীরে ধীরে বুঝতে পারছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, স্যার যদি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। আচ্ছা, question number 1, how did the tribe threaten the poet? How did the tribe threaten the poet? Question number 2, what was the promise the poet was asked to make? What was the promise the poet was asked to make? Question number 3, the dream that altered me. What does the line signify? The dream that altered me, what does the line signify? And question number 4, what message does the poet convey through the poem? What message does the poet convey through the poem? একেবারে এই যে চারটে প্রশ্ন স্যার অ্যাসাইনমেন্টের জন্য দিলেন, আমার মনে হয় এত বিস্তৃত আমাদের এই স্বল্প পরিসরে আলোচনা হয়েছে, এই আলোচনা সঠিকভাবে কেউ শুনে থাকলে প্রশ্নের উত্তর করা কোনো এক্ষুনি ব্যাপারই করে- নয়, এক্ষুনি এক্ষুনি করে করে দেওয়া সম্ভব।